আমাদের ট্রেন এসে গেছে হাওড়া কাটোয়া লোকাল। সুপ্রভাত। আজ 27শে ডিসেম্বর 2024, শুক্রবার, সময় সকাল 6:30। আমরা আজ বেলুড় স্টেশন থেকে আজকের ভ্রমণ পর্ব শুরু করছি। আমাদের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি বেলুড় স্টেশন। এখান থেকে আমাদের গন্তব্য হলো প্রথমে নবদ্বীপ ধাম অথবা বিষ্ণুপ্রিয়া হল্ট। সেখান থেকে আমরা কীভাবে নবদ্বীপ ঘাট পার হয়ে মায়াপুর পৌঁছাচ্ছি সে পুরোটাই আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। আপনারা কিভাবে হাওড়া থেকে মায়াপুর যেতে পারবেন তার পুরো তথ্য আপনাদের দিয়ে রাখবো। প্রথমেই আপনাদের বলি, আজকে ট্রেন 1 ঘন্টা দেরিতে চলছে। এই ট্রেনটা হলো 5:30টার কাটোয়া লোকাল। ট্রেন এসে গেছে হাওড়া কাটোয়া লোকাল। শীতের সকালে সূর্যোদয় বেশ মনোরম লাগছে। আমাদের ট্রেন এখন পালি স্টেশন পার করলো। আমরা বেলুড় থেকে উঠলাম, ব্যান্ডেলে নামবো। ব্যান্ডেলে অপেক্ষা করছে আমার দিদি, জামাইবাবু, দাদা, বৌদি ও তাদের বাচ্চারা। ওদেরকে সঙ্গে নিয়ে আমরা 8:10-এর ব্যান্ডেল কাটোয়া লোকালে চেপে যাব। নামবো বিষ্ণুপ্রিয়া হল্টে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো শেওড়াফুলি জংশনে। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ব্যান্ডেল জংশন স্টেশনে। সকালে হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে নবদ্বীপ যাওয়ার 3টে কাটোয়া লোকাল আছে। এই ট্রেনগুলির হাওড়ার সময়সূচি আর নবদ্বীপ পৌঁছানোর সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। আর হাওড়া থেকে নবদ্বীপ পর্যন্ত ট্রেন ভাড়া লাগে মাত্র 25 টাকা। এখন সময় সকাল 7:35 আর আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেলাম। এটা হলো ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের সবার সাথে দেখা হয়ে গেল। আমার নাম অঞ্জুমান সাহা। আমরা এখন ব্যান্ডেল স্টেশনে আছি। আমরা মায়াপুর যাব। আমাদের ট্রেন চলে এসছে। এই ট্রেনে আমরা উঠবো, নামবো বিষ্ণুপ্রিয়া হল্টে। ট্রেনে ওঠার পর যা আমাদের গল্প চালু হয়ে গেছে, কখন যে শেষ হবে তা আমাদের জানা নেই। গল্পের মাঝে চলছে কিছু টুকটাক খাওয়া দাওয়া। আমাদের ট্রেন এখন মাঠঘাট পেরিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। এখন মাঠে বেশিরভাগটাই আলু চাষ আর সর্ষে চাষ হচ্ছে, তাই সর্ষের ফুল দেখতে বেশ চমৎকার লাগছে। এই সব দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আর তার মাঝে মাঝে খাওয়ার পর্বও চলছে।
এসবের মধ্যে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বাগনাপাড়া স্টেশন। আমরা যেহেতু ব্যান্ডেল স্টেশন থেকে যাচ্ছি তাই ট্রেনে ভিড়ের চাপটা কম ছিল, আর সেই সঙ্গে আমাদের ট্রেন পার করলো সমুদ্রগড় স্টেশন। আমাদের ট্রেন কোথায় এলো? নবদ্বীপে যেতে শ্রী চৈতন্যদেবের জন্ম। আমাদের ট্রেন এখন নবদ্বীপ ধামে। আমরা বেলুড় থেকে সম্পূর্ণ করলাম 100 কিলোমিটারের দূরত্ব। আমরা এর পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্টে নামব। আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো বিষ্ণুপ্রিয়া হল্টে। এখন সময় ঘড়িতে 9:35। আর একটা কথা জানিয়ে রাখি আপনাদের, নবদ্বীপ ধাম এবং এই বিষ্ণুপ্রিয়া হল্ট এই দুই জায়গা থেকেই নবদ্বীপের ফেরিঘাটে যাওয়ার সুব্যবস্থা আছে। ব্যান্ডেল থেকে এখানে আসতে সময় লাগলো 1 ঘন্টা 25 মিনিট। হাওড়া থেকে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া আসতে সময় লাগে 2 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো। এখন আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে একটা টোটো নেব। এবার টোটোতে করে আমরা যাব নবদ্বীপ ফেরিঘাট। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে এসে রাস্তা থেকে 2খানা টোটো বুক করলাম। প্রতি টোটোতে আমরা 4 জন করে যাব এবং মাথা পিছু আমাদের ভাড়া নেবে 20 টাকা করে। আমরা এখন এসে পৌঁছলাম নবদ্বীপ ফেরিঘাট। আমরা এই ভিড় কাটিয়ে লঞ্চের টিকিট কেটে জেটিতে প্রবেশ করে লঞ্চে উঠলাম। আজ 17 ডিগ্রি টেম্পারেচার, বেশ ঠান্ডা আর একটা কুয়াশাচ্ছন্ন দিন। আমাদের লঞ্চ ছেড়ে দিল আর আমাদের জনপ্রতি ভাড়া পড়লো 10 টাকা। আমরা লঞ্চে যাচ্ছি তাই আমাদের ভাড়া পড়লো জনপ্রতি 10 টাকা। আর আপনারা যদি নৌকাতে যেতে চান তবে ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা। আর নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর যেতে সময় লাগে 8 থেকে 10 মিনিটের মতো। চলুন আপনাদের দেখাই এই সেই জায়গা যেখানে গঙ্গা আর জলঙ্গি নদী মিশেছে। এটাই হলো 2 নদীর সঙ্গমস্থল, যার কারণে 2 নদীর জলের রং 2 রকমের হয়ে থাকে। এখন আমাদের লঞ্চ জলঙ্গি নদীর উপর দিয়ে যাচ্ছে। দেখুন গঙ্গার তুলনায় জলঙ্গি নদীর জল কতটা স্বচ্ছ। কয়েক মিনিটের মধ্যেই আমাদের লঞ্চ পৌঁছে গেল মায়াপুরের লঞ্চ ঘাটে। চলো, দেখুন লঞ্চে কত যাত্রী ছিল। আমরা লঞ্চ ঘাট থেকে বেরিয়ে এলাম। তারপরে দেখুন রাস্তায় কীরকম লেভেলের ভিড়। আমরা এই ভিড়ের স্রোতে বেশ খানিকটা রাস্তা এগিয়ে এলাম। আমরা পা রাখলাম চৈতন্য মহাপ্রভুর পুণ্যস্থান শ্রীধাম মায়াপুর। আমরা এখান থেকে টোটোতে উঠলাম। ফেরিঘাট থেকে মন্দির 1.5 কিলোমিটার পথ। ভাড়া নিল জনপ্রতি 10 টাকা করে।
টোটো আমাদের নামিয়ে দিল মন্দিরের 1 নাম্বার গেটের সামনে। এখন আমরা 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করছি। আজ শুক্রবার, দেখুন কত ভক্ত সমাগম। তাহলে শনিবার রবিবার কত ভক্ত হতে পারে একবার কল্পনা করুন। এই হলো নবনির্মীয়মান চন্দ্রোদয় মন্দির। আর এটা হলো সেই স্থান যেখানে 24 ঘন্টা ননস্টপভাবে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। 1 নাম্বার গেটে প্রবেশ করার পর ডান দিকে এই যে কাউন্টারগুলি দেখছেন, এখানেই পাওয়া যায় এখানকার ভবনগুলিতে খাবারের কুপন। এখান থেকেই কুপন সংগ্রহ করতে হবে আপনাদের। এবার আমাদের ইচ্ছা আছে আমরা মন্দিরের পাশে কোনো হোটেলে রুম নেব। আমরা সেই মতো 2-3টে হোটেলে রুম ভাড়া চেক করলাম। ভাড়াটা আমাদের কাছে অতিরিক্ত মনে হলো। রুম প্রতি ভাড়া লাগবে 1500 থেকে 1700 টাকা। আমাদের 3টে রুম লাগবে, হিসাব করে দেখলাম প্রায় 5000 টাকা লাগবে। তার জন্য আমরা মন্দিরের ভবনেই থাকার সিদ্ধান্ত নিলাম। রুম বুক করার পর এখন আমরা পরিবারের সবাইকে নিয়ে আসতে যাচ্ছি। আমরা চৈতন্য ভবনে চেক করতেই জানতে পারলাম শুধুমাত্র 2টো রুমই পাওয়া যাবে। আমরা 7-5 না ভেবে রুম না দেখে সঙ্গে সঙ্গে বুক করে নিলাম। এবার আমরা সবাইকে নিয়ে ভবনের দিকে অগ্রসর হচ্ছি। এই রাস্তা দিয়ে ডান দিকে আমাদের এইসব ভবনগুলি আছে: ঈশ্বরদান ভবন, বংশী ভবন, গীতা ভবন এবং চৈতন্য ভবন। আমরা এদিকে চৈতন্য ভবনে আমরা আজকে রাত্রে স্টে করছি। চৈতন্য ভবনে আমাদের 2টো ঘরের ভাড়া নিয়েছে। একটা 700 টাকা, যেটাতে 8 জন থাকতে পারবে, আর একটা 600 টাকা, যেটাতে 6 জন থাকতে পারবে। এবার আমরা লাগেজপত্র আর সবাইকে নিয়ে চৈতন্য ভবনে চেকিং করতে যাচ্ছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ভবন, তবে এই ভবনে টয়লেট এবং বাথরুম কমন হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। প্রতিদিন সকাল বিকেল 2 বেলা পরিষ্কার করা হয়। আমাদের 2টো রুম নেওয়া হয়েছে, রুম নাম্বার 123 আর 124। চলুন রুমটা দেখানো যাক। আমার রুম নাম্বার 124। চলুন ভিতরে যাওয়া যাক। আমাদের এই রুমে 8খানা বেড, 1, 2, 3, 4, আর এর নিচে একটা করে বেড এক্সট্রা আছে। এটা টেনে নিতে হবে। টানো বেডটা টানো। এভাবে টেনে বার করে নিলেই আর একটা করে বেড বেড়ে যাবে। তাহলে টোটাল আমরা 8 জন এখানে থাকতে পারবো। এই হলো আমাদের আর একটা রুম। এই রুমে 6 জন থাকতে পারবে। প্রতি বেডের জন্য একটা করে কম্বল দেওয়া আছে এবং বালতি মগও দেওয়া আছে। ওইটা মায়া জায়গা বলে মায়াপুর নাম হয়েছে। এবার আমরা ব্যাগপত্র রেখে মন্দির চত্বর ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখানে বোর্ডে চৈতন্য ভবনের রিসেপশনের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে আসতে পারেন। এছাড়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে নাম্বারে আপনারা যোগাযোগ করে রুম বুক করতে পারেন। সেই নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই গেট দিয়ে প্রবেশ করে নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের নির্মাণ কার্য দেখার জন্য যেতে দেওয়া হয়। তবে তার জন্য আপনাদের মন্দিরের নির্মাণের জন্য অনুদান স্বরূপ 50 টাকার কুপন কাটতে হবে। এর পাশেই আছে গোবিন্দ রেস্টুরেন্ট। এখন আমরা দাঁড়িয়ে আছি মায়াপুর ফুলডোম এসি থিয়েটারের সামনে। এখানে 360 ডিগ্রি স্ক্রিনের মাধ্যমে শ্রীমদ্ ভাগবত, ভাগবত গীতা এবং অন্যান্য বৈদিক গ্রন্থাবলী থেকে বিশিষ্ট বিষয়গুলি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য টিকিট লাগবে মাত্র 40 টাকা। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি চন্দ্রোদয় মন্দির এবং শিলা প্রভুপাদ মিউজিয়ামের সামনে। এই মিউজিয়াম 2 তলা বিশিষ্ট। নিচের তলায় মন্দির এবং উপর তলায় মিউজিয়াম। মন্দির দর্শনের কোনোরূপ টিকিট লাগে না, তবে মিউজিয়াম দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। এই মন্দিরে প্রবেশ করতে হলে মোবাইল অ্যালাউ হবে না, তাই পাশেই জুতো এবং মোবাইল রাখার ব্যবস্থা আছে বিনামূল্যে।
এখন বেলা প্রায় 1:30 বাজে। এই মিউজিয়ামের পাশেই আমরা 40 টাকার ভোগের কুপন কেটে ভোগ খাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা আজ দুপুরে এই ভবনের ভোগের কুপন নিয়েছি। এই রকম আরও অনেকগুলি ভবন আছে এবং বিভিন্ন ভবনের খাবারের তালিকা এবং কুপন মূল্য আলাদা হয়ে থাকে। 40 টাকার কুপনে খিচুড়ি, ভাত, ডাল এবং 2 ধরনের সবজি দেওয়া হয়। এখানে জায়গায় জায়গায় শৌচাগার করা আছে, আপনারা বিনামূল্যে শৌচাগার ব্যবহার করতে পারবেন। এদিকে পুরুষদের জন্য আর এদিকে মহিলাদের জন্য। এখন আমরা আছি গৌরাঙ্গ কুটিরের সামনে। এখানে আপনারা খুব অল্প পয়সায় মাত্র 100 টাকার বিনিময়ে রুম ভাড়া পেয়ে যাবেন, যাতে আপনারা 4 থেকে 5 জন থাকতে পারবেন। আর এখানেও কমন টয়লেট ব্যবহার করতে হবে। গৌরাঙ্গ কুটিরের সামনে থেকে এখন আমরা টোটোতে চেপে গোশালা দেখতে যাচ্ছি। এই রাস্তার পাশেই আছে অন্নদান ভবন। এই অন্নদান ভবনে আপনারা বিনামূল্যে দুবেলা ভোগ গ্রহণ করতে পারবেন। আর এই অন্নদান ভবনের পাশেই রয়েছে প্রভুপাদ ভিলেজ। প্রভুপাদ ভিলেজ হলো লাক্সারিস কটেজ। মায়াপুর এলে এখানে আপনারা থাকতে পারেন। এই রাস্তা দিয়ে গোশালা যাওয়ার জন্য টোটো ছাড়া গরুর গাড়িরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে গরুর গাড়ির চাপার মজাও উপভোগ করতে পারেন। প্রতি ক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 10 টাকা করে। তবে আজ অতিরিক্ত ভিড়ের কারণে গরুর গাড়ি বন্ধ আছে। আমরা প্রবেশ করছি গোশালার গেট দিয়ে। সামনেই আছে একটা স্টোর্স। এখানে গরুর দুধের তৈরি নানা রকম খাবার যেমন ঘি, দই, ক্ষীর, লাড্ডু, খাজা ইত্যাদি পাওয়া যায়। আজ শুক্রবার, একবার দেখুন কত মানুষের ঢল, কত ভক্ত সমাগম। অগত্যা আমরা বড়রাও বাদ যায়নি। আমরা বড়রা 40 টাকার বিনিময়ে 200 গ্রাম মিষ্টি দই এবং বাচ্চারা 50 টাকার বিনিময়ে 100 গ্রাম ক্ষীর খেলাম। কি অপরূপ স্বাদ আর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এখন আছি গোশালার ভেতরে। এখানে দেখুন প্রচুর সংখ্যায় গরু দেখা যাবে। আর এইসব গরুদের আপনারা নিজের হাতে খেতে দিতে পারবেন, সেই ব্যবস্থাও এখানে আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কোচ বিল্ডিং এর সামনে। নির্মিত চন্দ্রোদয় মন্দির এবং নৃসিংহদেব মন্দিরের পাশেই রয়েছে এই কোচ বিল্ডিং। আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। এই হলো চক্রভবনের রিসেপশন। এই চক্রভবনটি নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের পিছনের রাস্তার পাশেই রয়েছে। এখানেও আপনারা ঘর ভাড়া বুক করে থাকতে পারেন। আপনারা যদি মনে করেন মন্দিরের ভিতরে ভবনগুলিতে থাকবেন, অনেক ভবন আছে, চাইলে আপনারা ঠিক পেয়ে যাবেন ঘর। গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার 28শে ডিসেম্বর। আমরা রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে সময় সকাল 9টা বাজে। এখন আমরা আবার গোশালার দিকে যাচ্ছি। সেখানে দোকান থেকে ঘিয়ের লাড্ডু আর খাজা নেব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। গৌরাঙ্গ কুটিরের কাছ থেকে এই গোশালা পর্যন্ত যাওয়ার রাস্তাটা এইরকম গরুর গাড়ির ব্যবস্থা আছে। ভাড়া লাগে 10 টাকা করে। গোশালা পর্যন্ত এই রাস্তাটা আপনারা এই গরুর গাড়িতেও চেপে যেতে পারেন। এখন আমরা চন্দ্রোদয় মন্দিরের সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মন্দিরে যেহেতু কাজ চলছে, তাই এই রাস্তার পাশ দিয়েই টিন দিয়ে ঘেরা। এই মন্দিরের উচ্চতা প্রায় 421 ফুট। আর সুবিশাল জায়গা নিয়ে এই মন্দির নির্মিত হচ্ছে। আর এই মন্দির যেহেতু ভক্তদের দানের অর্থ দিয়ে নির্মিত হচ্ছে, তাই এই মন্দির সম্পূর্ণ হতে বেশ খানিকটা সময় লাগছে। তারপরেও আশা করি খুব তাড়াতাড়ি এই নির্মাণ কার্য সম্পূর্ণ হবে এবং ভক্তদের জন্য খুলে দেওয়া হবে।
হ্যাঁ হাই আমরা এখন আমরা এখন পান্ডুয়ায় যাচ্ছি বাড়ি। আমি ব্যাগ টানছি জানেন। হ্যাঁ আমরা মন্দিরের বাইরে এসে রাস্তা থেকে টোটোতে চাপলাম ফেরিঘাটে যাওয়ার জন্য। এই রাস্তার পাশে এই রকম অনেক মন্দির দেখতে পারবেন, আপনারা এই মন্দিরগুলিও ঘুরে দেখতে পারেন। আর এই রাস্তার দুই ধারে অসংখ্য হোটেলও পেয়ে যাবেন, আপনারা চাইলে এই সব হোটেলেও থেকে মায়াপুর ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। দেখতে দেখতে আমরা ফেরিঘাট এসে গেলাম, আর ফেরিঘাটের টিকিট কেটে আমরা লঞ্চে উঠে পড়লাম। আমরা এভাবেই সম্পূর্ণ করলাম 2 দিন 1 রাত মায়াপুর ভ্রমণ। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরিচিত আত্মীয় স্বজন বন্ধুদের শেয়ার করবেন, আর এই রকম ভ্রমণের ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।